বাঁশ তো সাধারণ বাঁশ না, দেখেন না কুড়ালের কোপ দিলে আগুনের ফুলকি বাইর হইতেছে। আমার কিন্তু পালা ঠেকতেছে না, চলেন বাইগা যাই। চুপ থাক হারামজাদা, মহাজন অগ্রিম টাকা দিছে, কাজ শেষ না কইরা গেলে পিঠের চামড়া থাকবো। এইটা বুনো বাস, একটু শক্ত হয়, জোরে কোপ দে। তারা দুজনে মিলে আবার জোরে আঘাত করলো। এবার বাঁশটা মট মট শব্দ করে ফেটে গেল, কিন্তু বাঁশের ভেতর থেকে কোনো কষ বের হলো না। বের হলো গাঢ় লাল রঙের আঠালো তরল। উস্তাদ, ওই যে দেখেন, বাঁশ দিয়া তো রক্ত পড়তাছে। দূর বোকা, এইটা রক্ত না, গাছের আঠা। অনেক পুরনো গাছ হইলে আঠা লাল হইয়া যায়। তুই এত ভয় পাস কেন? তাড়াতাড়ি বাসটা নামা। আরিফ মুখে সাহস দেখালেও তার হাত কাঁপছিল। সে জানে কালীদিঘির পাড়ের এই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। এই বাঁশঝাড়ে নাকি এক জিন পরীর আসর আছে। বাঁশ থেকে রক্ত পড়া মোটেও স্বাভাবিক লক্ষণ নয়, কিন্তু অভাবের তাড়নায় আরিফকে আজ এই ঝুঁকি নিতে হয়েছে। বাঁশটা মাটিতে নামানোর সময় বাঁশের গোড়ার ফাঁকা অংশ থেকে ঝনঝন করে একটা শব্দ হলো, যেন কিছু একটা মাটিতে পড়লো। উস্তাদ, কিছু একটা পড়ছে, আওয়াজ শুনলেন? সেলিম শুকনো পাতার উপর হাতড়ে একটা ভারী জিনিস খুঁজে পেল। টর্চের আলোয় জিনিসটা ঝলমলিয়ে উঠল। এটা একটা রূপোর নূপুর, অনেক পুরনো আমলের নকশা করা, কিন্তু নতুনের মতো চকচক। উস্তাদ, দেখেন, খাঁটি রূপার নূপুর, কত ভারী! এইটার দাম তো 1000 টাকা হইব। খবরদার সেলিম, ওইটা ধরবি না, ওইটা ভালো জিনিস না। এত রাইতে জঙ্গলের মাঝখানে এমন দামি গয়না পইরা থাকার মানে বুঝস না? এইটা কোনো মায়ার ফাঁদ। আরিফ নূপুরটা লাথি মেরে ঝোপের মধ্যে ফেলে দিল। আরিফের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে, জঙ্গলে পাওয়া কোনো পরিত্যক্ত গয়না বা মিষ্টি খাবারের উপর লোভ করতে নেই। এগুলো সাধারণত অতৃপ্ত আত্মারা ব্যবহার করে মানুষকে বশ করার জন্য। নুপুরটা ফেলে দিলেও আরিফের মনে হলো কেউ একজন আড়াল থেকে তাদের দেখছে। চল, বাঁশ কাঁধে নে, আর এক মুহূর্ত এখানে থাউন যাইব না। কিন্তু উস্তাদ, এত দামি জিনিসটা ফালাইয়া দিলেন, মহাজনরে না দিয়া আমরা বেইসা দিলে তো। তুই কি জানের মায়া করস না? চুপচাপ চল এখান থেকে। সেলিম ওস্তাদের সামনে ভয়ে হাঁটতে লাগলো ঠিকই, কিন্তু সে আরিফের অগোচরে বাঁশ তোলার ছলে জোবের পাশ থেকে নূপুরটা কুড়িয়ে চুপি চুপি তার কোমরে গুঁজে ফেলল। তার মনে হলো ওস্তাদ তো আর চেক করবে না। তারা বাঁশবন পার হয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে। চারপাশটা কবরের মতো থমথমে, বাতাসের শব্দ একেবারে বন্ধ হয়ে গেছে। শুধু তাদের পায়ের শব্দ আর সেলিমের কোমরে থাকা নূপুরের ঝুনঝুন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সেলিম, দাঁড়া। কি হইছে ওস্তাদ? কিসের শব্দ হয় ঝুনঝুন কইরা? তুই কি নুপুর লগে নিয়ে আইছস? না, না তো ওস্তাদ, আমি কেন নিব? হয়তো বাতাসের শব্দ বা কোনো পোকামাকড় ডাকতেছে। মিথ্যা কইবি না সেলিম, আমি স্পষ্ট শুনতাছি। জঙ্গলের নিয়ম ভাঙলি তুই। ঠিক এমন সময় তাদের কাঁধের উপর থাকা বাঁশটা অস্বাভাবিক ভারী হতে শুরু করলো। তাদের প্রথমে মনে হলো সাধারণ ওজন, কিন্তু ধীরে ধীরে মনে হলো যেন বাঁশের উপর কেউ একজন বসে আছে। সেলিমের কাঁধ ব্যথায় ভেঙে